পাঠ্যপুস্তকের কয়েকটি সমস্যা নিয়ে এই চোঙ ব্যাপারটিকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। যেমন দেখো, পাঠ্যপুস্তকের সমস্যা নম্বর 3 নং সমস্যা কি বলেছে, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ঠিক আছে, প্রথমেই কথা কি বলেছে, ঢাকনা সমেত, তার মানে ঢাকনা থাকবে। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে, ড্রামটি তৈরি করতে কতখানি জিনিসের দরকার হয়েছে, 2816 বর্গ সেমি। তো তৈরি করতে যতখানি জিনিসের দরকার হয় সেটা আমরা কোথা থেকে পাই, সেটা আমরা পাই সমগ্র তলের ক্ষেত্রফল থেকে। এখানে যেহেতু ঢাকনা আছে, তো আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল নিতে হবে। ঠিক আছে, তো বেসিক ব্যাপারগুলো আমাদের বোঝা হয়ে গেল। যে প্রথমে কি বলে দেওয়া আছে, ব্যাস। ব্যাস মানে আমরা কি জানি, প্রথমে তোমরা অঙ্ক করার সময় আগে ডেটাগুলো লিখে নেবে, কি কি ডেটা তোমাদেরকে দেওয়া আছে। ঠিক আছে, ব্যাস মানে আমরা কি জানি, ব্যাস মানে ব্যাসার্ধের দ্বিগুণ। এবার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস আমরা কি পাই, 2r। সবসময় চেষ্টা করবে ব্যাসকে এইভাবে লিখতে, 2r। 2r ইকুয়াল টু কত বলা আছে, 2r ইকুয়াল টু বলা আছে 28 সেমি। আর কি বলে দেওয়া আছে, ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লেগেছে। ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লেগেছে। তার মানে কি, 2816টা কি, এর সমগ্র তলের ক্ষেত্রফল। যেহেতু ঢাকনা আছে, সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল। এবার সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা এখন কি শিখলাম, 2 পাই r ইন্টু r প্লাস h। ক্লিয়ার? এটা ইকুয়াল টু কি বলে দিয়েছে, এটা ইকুয়াল টু বলে দিয়েছে 2816 বর্গ সেমি বা সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, আমাদের কি খুঁজে বের করতে হবে, আমাদের খুঁজে বের করতে হবে ড্রামটির উচ্চতা কত। উচ্চতা কে এখানকার মধ্যে, h। দেখো 2 পাই, দুটোরই মান জানা, 2 এর মানও জানা, পাই এর মানও জানা। এবার আর প্রদত্ত দেওয়াই আছে। ঠিক আছে, তো শুধু আর এর মান বসাবো আমরা এখানে, আর h মধ্যে বেরিয়ে আসবে। কিভাবে দেখো, প্রদত্ত কি আছে, 2r ইকুয়াল টু 28 সেমি, কিন্তু 2r দিয়ে তো আমার কাজ হবে না, আমার কাজ হবে কত দিয়ে, r দিয়ে। তো আমি rটাকে আগে খুঁজে বের করার চেষ্টা করি। তো এখান থেকে কি পাই, r ইকুয়াল টু 14 সেমি। 2r ইকুয়াল টু 28 সেমি, তাহলে r ইকুয়াল টু 14 সেমি। তো এখানে আমি এখন r এর মানটা বসাচ্ছি। যেমন 2 ইন্টু পাই বলতে কত, 22 বাই 7 ইন্টু r বলতে কত, r বলতে আমরা বের করে রেখেছি 14। ঠিক আছে, তার সাথে গুণ হিসাবে কি আছে, r প্লাস h। এখানেও r এর মান বসিয়ে দেবো, 14 প্লাস h ইকুয়াল টু কি বলে দেওয়া আছে আমাদের, 2816। ক্লিয়ার? তো কাটাকাটি যায় নাকি দেখি, যায় অবশ্যই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 14 প্লাস h ইকুয়াল টু 2816 বাই 2 ইন্টু 22 ইন্টু 2। ক্লিয়ার? তো এখন কাটাকাটি করছি, কাটলে পরে 1408। আবার 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটলে পরে 704। ঠিক আছে, 22 দিয়ে কাটলে আবার 2 দিয়ে কাটা যায় 11, 2 দিয়ে 352। ওকে, 11 দিয়ে কাটলে পরে 32। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, সুতরাং 14 প্লাস h ইকুয়াল টু 32। এখান থেকে আমরা কি লিখতে পারি, যে h ইকুয়াল টু 32 মাইনাস 14। এবার 32 মাইনাস 14 মানে কি করে থাকে আমাদের কাছে, 18। তাহলে আমরা কি পেলাম, h ইকুয়াল টু 18। একক কি হবে, সেন্টিমিটার স্কয়ার দিয়ে অঙ্ক করা শুরু করেছিলাম, তাহলে এখানে এসে দাঁড়াবে এটা সেন্টিমিটার। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং ড্রামটির উচ্চতা সমান সমান 18 সেন্টিমিটার। ক্লিয়ার? একদম সিম্পল অঙ্ক। দেখো যে তোমাকে একটা ডেটা দেওয়া আছে আর একটা ডেটা খুঁজে বার করতে হবে, বাস এটুকুই কাজ, এর বাইরে আর কিছু কাজ নেই এখানে। ক্লিয়ার? নেক্সট আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হলো প্রশ্ন নং 5।
এখানে কি বলা আছে, 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তঃব্যাসার্ধ বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কেজি গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত? ঠিক আছে, তো অঙ্কগুলো করার আগে শুরুতেই আমরা কি করব, ডেটাগুলো আমরা লিখে নেব, কি কি তথ্য আমাদেরকে দেওয়া আছে। যেমন এখানে প্রথম তথ্য কি দেওয়া আছে, 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তঃব্যাস বিশিষ্ট, তার মানে ব্যাস কত, ব্যাস মানে কি ধরতে বললাম, 2r, 2r ইকুয়াল টু 2.8 ডেসিমি। ঠিক আছে, তো 2r ইকুয়াল টু 2.8, তো 2r দিয়ে তো আমার কাজ হবে না, আমার কাজ হবে r দিয়ে, তাই আমাকে কি বের করতে হবে, r। তাহলে r সমান সমান কি হয়ে গেল, 2.8/2 মানে 1.4 ডেসিমি। ক্লিয়ার? নেক্সট আর কি তথ্য দেওয়া আছে, আর বলা আছে 7.5 ডেসিমি লম্বা, মানে উচ্চতার কথা বলা হয়েছে। লম্বা মানে একটি চোঙ, লম্বা মানে এই হচ্ছে লম্বা, তাই তো, মানে তার উচ্চতা। ঠিক আছে, তো এইচ বলে দেওয়া আছে, তার মানে এইচ ইকুয়াল টু কত বলেছে, 7.5 ডেসিমি। ঠিক আছে, আর কি বলা আছে, এ যতখানি গ্যাস নিজের মধ্যে ধরে রাখে, ঠিক আছে, যতখানি গ্যাস এর নিজের মধ্যে ধরে রাখে তার ওজন 15.015 কেজি। ঠিক আছে, তো তাহলে পরে আমরা প্রথমে বের করার চেষ্টা করি এর নিজের মধ্যে কতখানি গ্যাস রাখতে পারে। ক্লিয়ার? এবার নিজের মধ্যে কতখানি গ্যাস রাখতে পারে মানে আমরা কি নিয়ে কথা বলছি, আমরা এর ক্যাপাসিটি নিয়ে কথা বলছি। এবার ক্যাপাসিটি মানে কি, ক্যাপাসিটি মানে আমাদের কি বের করতে হবে, আয়তন। ঠিক আছে, তাহলে পরে আমরা কি বার করার চেষ্টা করবো, এখানে আয়তন। সুতরাং গ্যাস সিলিন্ডারটির আয়তন সমান সমান আমরা লিখবো পাই আর স্কয়ার এইচ। সিম্পল। তো এখন ডেটা পুট করি, পাই মানে কত, পাই মানে আমরা বলতে পারি 22/7 ইন্টু আর কত 1.4, আর স্কয়ার মানে দুবার হবে 1.4 ইন্টু 1.4 ইন্টু এইচ কত, এইচ হচ্ছে 7.5। ক্লিয়ার? 7.5। তাহলে এই অঙ্কগুলো করার সময় যদি দশমিকের ব্যাপারগুলো আসে তো সবসময় চেষ্টা করবে দশমিককে সরিয়ে নিতে। ঠিক আছে, দশমিককে উঠিয়ে নিলে পরে কি হবে, দেখো এখানে যদি দশমিক উঠিয়ে দিই নিচে একটা 10 গুণ করতে হবে, এখানেও তাই, এখানেও তাই। ক্লিয়ার? তখন কোথায় কোথায় কাটা যাচ্ছে, দেখো 7 দিয়ে এটাকে কাটছে 2, 7 গুণ 14, 2 দিয়ে এটাকে কাটছে 5, 5 দিয়ে এটাকে কাটছে 15। ঠিক আছে, আবার দেখো 5 দিয়ে এটাকে কাটছে 3, 5 দিয়ে এটাকে কাটছে 2, 2 দিয়ে এটাকে কাটছে 11। আর কোনো কাটাকাটি কিন্তু আপাতত যাচ্ছে না। তো আমরা গুণ করার আগে জিনিসটাকে এভাবেই রেখে দেবো, কারণ আমাদের আরো স্টেপস বাকি আছে, এখনো স্টেপ শেষ হয়নি। তো কি থাকছে আমাদের 11 ইন্টু 14 ইন্টু 3/10। ঠিক আছে, এটা কি আসলো, এটা আসলো আমাদের আয়তন মানে ঘন ডেসিমি। ঠিক আছে, এত ঘন ডেসিমি গ্যাস কোথায় থাকে, সেই সিলিন্ডারটির মধ্যে, যার এই তথ্যগুলি আমাদেরকে দেওয়া আছে। ঠিক আছে, আবার বলে দেওয়া আছে প্রশ্নে যে যতখানি গ্যাস এই সিলিন্ডারটির মধ্যে থাকে তার ওজন 15.015। ক্লিয়ার? তাহলে কোন কতখানি গ্যাসের ওজন 15.015, এই এতখানি গ্যাসের ওজন 15.015। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সুতরাং 11 ইন্টু 14 ইন্টু 3/10 এত ঘন ডেসিমি গ্যাসের ওজন কত, 15.015 এককে কেজি। ঠিক আছে, তাহলে সুতরাং 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন কত হবে,
15.015 by 11 into 14 into 3 by 10, ঠিক আছে। তো এই বাই 10টা কি হয়ে যায়, এই বাই 10টা একদম উপরে চলে যেতে পারে, ঠিক আছে। এবার এখানে দেখো দশমিকের পর কতগুলো ঘর আছে, 1 2 3, তো আমরা দশমিকটাকে উঠিয়ে দিচ্ছি, একের পর 3টি শূন্যটি, ক্লিয়ার। এখন আমরা কি করতে পারি দেখো, 0 0 ক্যান্সেল, 3 দিয়ে এটাকে কাটলে পরে 15 0 0 5, ঠিক আছে। এবার 11 দিয়ে কাটলে 4 11 44, 60, 5 11 55, 5 11 55, ক্লিয়ার। এখন 7 দিয়ে কাটলে 7 2 14, 6 7 42, 5 7 35। এবার দেখো যদি আমি 5 দিয়ে কাটি, 5 20 100, 5 13 65, ঠিক আছে। তাহলে আমার কাছে কি করে থাকছে, 13/40, ক্লিয়ার। যেটাকে দশমিকে প্রকাশ করলে পরে আমরা পাই 0.25, ক্লিয়ার, 0.325, ওকে। তাহলে 0.325 কি একক কি ছিল আমাদের, কেজি। এবার কেজি কে যদি আমরা গ্রামে কনভার্ট করি তারপরে কি হবে, দশমিক 1 2 3 ঘর পিছনে চলে যাবে, তার মানে হয়ে যাবে এটা 325 গ্রাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এই ডাইমেনশনের মানে এই মাপঝোপের একটি চোঙ যে পরিমাণ গ্যাস ধরে তার ওজন যদি 15.015 কেজি হয়, তাহলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হবে কত, 325 গ্রাম। কারণ 1 ঘন ডেসিমি গ্যাসের ওজন 325 গ্রাম, আর 1 মানে প্রতি, তো আমরা কি বলতে পারি যে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন 325 গ্রাম। ক্লিয়ার, সিম্পল অঙ্ক। শুধু আমাদের বুঝতে হবে যে কি আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে। যেমন এখানে আয়তন বের করতে হতো আমাদের, কিন্তু তোমাদেরকে কনফিউজ করার জন্য এই ওজনটা দেওয়া ছিল, যাতে তোমরা কনফিউজ হয়ে অঙ্কটায় কিছু একটা ভুল করে আসো, কিন্তু আমরা কনফিউজ হবো না, ঠিক আছে। তো দেখে নিলাম আমরা এখানে আয়তন বের করলে পরে আয়তনের দ্বারা কিভাবে ওজনটাকে কম্পেয়ার করে বের করতে পারি। ক্লিয়ার। নেক্সট আমরা যে প্রশ্নটি সমাধান করতে যাব সেটি হচ্ছে প্রশ্ন নং 7, যেটি মাধ্যমিক 2018-তে এসেছিল। এখানে কি বলা আছে, একমুখ খোলা একটি লম্ব বৃত্তাকার পাত্রে সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। একমুখ খোলা, মনে রাখবে চোঙটা কিরকম দিয়েছে, চোঙটা দিয়েছে আমাদের একমুখ খোলা এবং তার সমগ্র তলের ক্ষেত্রফল আমাদেরকে বলে দিয়েছে। তার সাথে আরো কি বলেছে, পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ভূমির ব্যাসের দৈর্ঘ্য তার মানে ব্যাস আমাদেরকে বলে দেওয়া আছে কতখানি, 14 সেমি। পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে দেখি। এবার কতখানি জিনিস ধরবে তার মানে কি, পাত্রটির ক্যাপাসিটি। পাত্রটির ক্যাপাসিটি মানে কি, তার আয়তন। ক্যাপাসিটি মানে আয়তন, তার মানে আমাদের এখানে আলটিমেটলি কি বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে পাত্রটির আয়তন। ক্লিয়ার, ঠিক আছে। তো প্রথমে কি তথ্য দেওয়া আছে আমাদেরকে, ব্যাস 2r, ব্যাস মানে বলেছি 2r, 2r ধরে নেবে। 2r ইকুয়াল টু কত দেওয়া আছে, 14 সেমি। ক্লিয়ার, 14 সেমি মানে কি, তাহলে আর কত হলো, আর হয়ে গেল আমাদের 7 সেমি। ওকে, এর সাথে কি বলেছে, পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল। এখন এখানেই হচ্ছে প্রশ্নটার ট্রিক। কিরকম ট্রিকটা, আমরা কি শিখলাম, আমরা দুটো ফর্মুলা শিখলাম। একটা শিখলাম কি, যেই চোঙের কোনো ঢাকনা নেই, না উপরে ঢাকনা আছে না নিচে ঢাকনা আছে, সেই চোঙের
সমগ্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়। আরেকটা কি শিখলাম, যে যেই চোঙের উপরেরও ঢাকনা আছে এবং নিচেরও ঢাকনা আছে তার সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়। কিন্তু এখানে কি বলেছে, এমন একটি চোঙের কথা বলেছে যার শুধুমাত্র নিচে ঢাকনা আছে, উপরটা ওপেন, উপরে খোলা। তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফল, এবার কি বলেছিলাম আমরা, যে সমগ্রতলের ক্ষেত্রফল বলতে কি, সমগ্রতলের ক্ষেত্রফল বলতে এটি তৈরি করতে মোট কতখানি জিনিসের আমাদের দরকার হবে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে কি চোঙটি তৈরি করতে কি কি দরকার হচ্ছে, এর পার্শ্বতলটা তো অবশ্যই দরকার হচ্ছে, তার সাথে কি একটা বৃত্তাকার ক্ষেত্র দরকার হচ্ছে। ঠিক আছে, যখন দুটি মুখই বন্ধ থাকবে অর্থাৎ দুটির দিকে ঢাকনা লাগানো থাকে তখন কিন্তু আমাদের দুটো বৃত্তাকার ক্ষেত্রের দরকার হয়, কিন্তু এখানে আমাদের একটাই বৃত্তাকার ক্ষেত্রের দরকার হচ্ছে। তাই এর সমগ্রতলটা কিরকম হবে, পার্শ্বতলের ক্ষেত্রফলটা তো অবশ্যই থাকবে। পার্শ্বতলের ক্ষেত্রফল কি 2πr/h, তার সাথে অ্যাড হবে কি, তার সাথে অ্যাড হবে একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে πr²। 2টা কিন্তু এখানে হবে না। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, কনসেপ্টটা বোঝা গেল। এখন দেখো সমগ্রতলের ক্ষেত্রফল কি বলে দিয়েছে আমাদেরকে, 2πr/h প্লাস πr² ইকুয়াল টু কি বলেছে, 2002 বর্গ সেমি। ঠিক আছে, 2πr/h ইন্টু πr² ইকুয়ালস টু 2002 বর্গ সেমি। এবার তথ্য বসাই, এগুলির মধ্যে কোনটি আমার জানা এবং কোনগুলি অজানা সেটা আগে বিচার করে নিই। যেমন দেখো প্রথমে 2 অবশ্যই জানা, পাই জানা, আর জানা, এইচ অজানা। তাহলে এখান থেকে আমরা এইচ এর মানটা বের করে নিতে পারবো। আর কি বলেছিলাম আমরা, যে যেই চোঙের আমরা আর এবং এইচ জানবো সেই চোঙের আমরা যে কোনো কিছু বের করে দিতে পারবো। ক্লিয়ার? তো বসাই, 2 ইন্টু পাই বলতে কত, 22/7 ইন্টু আর কত 7 ইন্টু এইচ প্লাস পাই পাই মানে কত 22/7 ইন্টু আর বলতে কত 7 ইন্টু 7, যেহেতু আর স্কোয়ার তাই 7 ইন্টু 7 ইকুয়ালস টু 2002। এখান থেকে কি পাচ্ছি, 7 ক্যান্সেল, 44h প্লাস 7 ক্যান্সেল, 154 ইকুয়াল টু 2002। ক্লিয়ার? এখান থেকে কি পাচ্ছি, 44h ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা 2002 মাইনাস 154, যেটা আমাদের কাছে এসে দাঁড়ায় 1848। তাহলে এইচ কত পাচ্ছি, এইচ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা 1848/44। তো কাটলে পরে কি থাকে, 4 দিয়ে দিলে 11, 4 দিয়ে দিলে পরে 4 4 16 17 18, 4 6 24, 4 2 8, 11 দিয়ে দিলে পরে 4 42 সেমি। তাহলে আমরা এইচ কত পেয়ে গেলাম, এইচ পেয়ে গেলাম আমরা 42 সেমি। ক্লিয়ার? এখন অঙ্কটা আমাদের কি বিষয় ছিল, অঙ্কটা ছিল আমাদের আয়তন নিয়ে। তো আমরা এখন আয়তনটা বের করি। এখন একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি হয়, πr²h বের করার চেষ্টা করি। কি আছে, পাই আমাদের জানা আছে, আর কি আরো জানা আছে 7 ইন্টু 7, এইচ এখনই বের করে রাখলাম 42। তাহলে আমাদের কাছে কি পড়ে থাকছে, 7 ক্যান্সেল, আলটিমেটলি কত পড়ে থাকছে, 7 2 44 154, তাকে 42 দিয়ে 2 8 6 64। ঠিক আছে, 6468। তো আমাদের কাছে কি পড়ে থাকলো, যে h ইকুয়াল টু 6468। কি হবে এটা, একক ঘন সেমি। ঠিক আছে, এত ঘন সেমি কি ছিল,
জল ধরবে। ঠিক আছে, তাহলে পরে পাত্রটিতে কি এত ঘন সেমি জল ধরবে। কিন্তু প্রশ্নটা কি আমাকে চেয়েছিল যে কত ঘন সেমি জল ধরবে? না, আমাকে প্রশ্ন করা হয়েছিল পাত্রটিতে কত লিটার জল ধরবে। লিটার। এখন ঘন সেমিতে আমি বের করতে পারলাম, ঘন সেমিকে লিটারে কি করে কনভার্ট করব, কি করে ঘন সেমি থেকে লিটারটা পাবো। এখন এই জায়গায় মনে রাখবে একটি কথা, যে লিটারের সাথে সম্পর্ক কার আছে? লিটারের সাথে সম্পর্ক আছে ঘন ডেসিমিল। 1 ঘন ডেসিমি সমান সমান 1 লিটার। 1 ঘন ডেসিমিল সমান সমান 1 লিটার। এই সম্পর্কটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে সিম্পলি যদি আমরা এই 6468 ঘন সেমিকে কোনোভাবে ঘন ডেসিমিতে প্রকাশ করতে পারি, তাহলে পরে আমরা পেয়ে যাব কত লিটার। ক্লিয়ার? তো সেমিকে ডেসিমিতে কনভার্ট করার জন্য আমরা কি করি? কনভার্ট করার জন্য আমরা 10 দিয়ে ভাগ করি। কিলো, হেক্টর, ডেকাগ্রাম, ডেসি, সেন্টি, ডেসি, সেন্টি, ডেসির পরে সেন্টি, মানে 1 ঘর যেতে হচ্ছে আমাকে, তাই আমরা 10 দিয়ে গুণ করবো, সরি ভাগ করব। কিন্তু এখানে 10 দিয়ে ভাগ করলে হবে কি? হবে না। কেন হবে না? কারণ এখানে কথাটা আছে ঘন। ঘন মানে কি? ঘন মানে পাওয়ারে 3। ঠিক আছে, পাওয়ারে 3। ঘন মানে পাওয়ারে 3, ঘন মানে কিউব, কিউব মানে পাওয়ারে 3। তাহলে আমরা কত দিয়ে ভাগ করলে পরে ঘন ডেসিমি পাবো? 10 এর পাওয়ারে 3 দিয়ে। ক্লিয়ার? দশের পাওয়ারে 3। এবার 10 পাওয়ারে 3 মানে কি? 10 পাওয়ারে 3 মানে 10 পাওয়ারে যত থাকবে 1 পর ততগুলো শূন্য। কিন্তু সিম্পল জিনিস আমরা জানি, 10 পাওয়ারে যত থাকবে 1 পর ততগুলো শূন্য। তাহলে এখানে হয়ে গেল কত? 6468 বাই 1000 ঘন ডেসিমি। ঠিক আছে, তো এটা কি দাঁড়াচ্ছে আমাদের কাছে? এটা দাঁড়াচ্ছে 1 2 3টি শূন্য আছে, সো 6.468 লিটার। ঠিক আছে, ঘন ডেসিমি মানে লিটার। এবার ঘন ডেসিমির বদলে আমরা ডাইরেক্ট লিটার লিখে দিতে পারি। ক্লিয়ার? তবে দেখো অঙ্কর বেসিক জিনিসটা কি, যে আমাকে কিছু তথ্য দেওয়া ছিল, তার মধ্যে একটা ট্রিক দেওয়া ছিল। সেই ট্রিকটা কি? যে এক মুখ খোলা চোখ। ঠিক আছে, যার জন্য আমার কি হয়ে গেল, যে পুরো ফর্মুলাটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই জিনিসগুলো একটু মাথায় রেখে অঙ্কগুলোর দিকে আগাতে হবে। ক্লিয়ার? তো এই করে আমরা এর আয়তনটা বের করে নিলাম। এবার আয়তনের থেকে কিন্তু আমাদের ডাইরেক্ট অ্যান্সার চায়নি, আমাদের অ্যান্সার চেয়েছে কিসে? আমাদের অ্যান্সার চেয়েছে একটু ঘুরিয়ে, কিসে? লিটারে। তো ঘন সেমি থেকে লিটারে ডাইরেক্ট আসা যায় না। এর জন্য আমাদের কি করতে হবে? ঘন সেমিকে ঘন ডেসিমিতে কনভার্ট করতে হবে, দেন ঘন ডেসিমিকে আমরা ডাইরেক্ট লিটার লিখতে পারি। তো আমরা ঘন সেমিকে ঘন ডেসিমিতে কনভার্ট করলাম এবং পরের লাইনে ঘন ডেসিমির জায়গায় ডাইরেক্ট লিটার লিখে দিলাম। ক্লিয়ার? সিম্পল অঙ্ক, খুব একটা কঠিন না, শুধু বুঝতে হবে যে কি করতে হবে আমাদের। নেক্সট আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো 2020 মাধ্যমিকের প্রশ্ন। এখানে কি বলা হয়েছে, যে একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের, এবার ফাঁপা লোহার নলের বলতে আমরা কি বুঝি? ফাঁপা লোহার নল বলতে আমরা কিছুটা এরকম একটা জিনিসকে বুঝি। এই হলো আমাদের নর্মাল চোঙ। এখন এর ভেতরে যদি আর একটা ছোট চোঙ থাকে যেটা খালি, ঠিক আছে, মানে একটি পুরু চোঙ। ঠিক আছে, যার একটি বেদ থাকবে, এই বেদ থাকবে। ঠিক আছে, তো প্রশ্নটা একবার একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতির লোহার নলের বহির ব্যাসার্ধ কোনটা? এই যদি আমার কেন্দ্র হয় বৃত্তটি, তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো বৃত্ত আছে, একটি ভেতরে একটি বাইরে। বাইরের জিনিসকে বহির বলে, তো আমরা বহির ব্যাসার্ধ এটাকে ধরবো, আর অন্তঃব্যাসার্ধ ভেতরেরটাকে। ক্লিয়ার? বহির ব্যাসার্ধ বলতে বাইরেরটা এবং অন্তঃব্যাসার্ধ বলতে ভেতরেরটা। এখানে কি বলা আছে? বহির ব্যাসার্ধ কত?
বহির ব্যাসার্ধ 5 সেমি, তার মানে এটা হচ্ছে 5 সেমি। আর অন্তঃ ব্যাসার্ধ কত? এবং অন্তঃ ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি, মানে এটা হচ্ছে আমাদের 4 সেমি, 5 সেমি আর 4 সেমি। ক্লিয়ার? এর সাথে আর কি বলেছে? নলটির সমগ্র তলের ক্ষেত্রফল, নলটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? 1188 বর্গ সেমি। ঠিক আছে? এখন এই প্রশ্নটার মধ্যে ট্রিকটা কোথায়? মাধ্যমিকে সবসময় মনে রাখবে, যেই প্রশ্নই আসুক না কেন আমাদের ছোট্ট হলেও একটা ট্রিক থাকে। যদি তুমি খুব ভাগ্যবান হও তাহলে পরে সিম্পল কোশ্চেন পাবে। ঠিক আছে? তো এই প্রশ্নটার মধ্যে ট্রিকটা কোথায়? মানে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল বলা হয়েছে। ঠিক আছে? সমগ্র তলের ক্ষেত্রফল আমরা এখনো পর্যন্ত কি শিখলাম? ফাঁপা চোঙ শিখেছি, যার পার্শ্বতলের ক্ষেত্রফল শিখেছি। ঢাকনা বন্ধ চোঙ শিখেছি, যার সমগ্র তলের ক্ষেত্রফল শিখেছি। এক ঢাকনাওয়ালা চোঙ দেখেছি এবং তার সমগ্র তলের ক্ষেত্রফল শিখেছি। কিন্তু এখানে কিন্তু কনসেপ্টটাই আলাদা। এখানে কিন্তু একটা চোঙ ভাবলে পরে ব্যাপারটা ভুল হবে। এখানে কিন্তু ব্যাপারটা দুটো চোঙ নিয়ে, বাইরে দিয়ে একটা চোঙ আছে এবং ভেতর দিয়ে আর একটা চোঙ আছে। তো পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? এখানে বাইরের চোঙটার পার্শ্বতলের ক্ষেত্রফল এবং ভেতরের চোঙটার পার্শ্বতলের ক্ষেত্রফল। ক্লিয়ার? তো সিম্পলি বোঝার জন্য আমরা এগুলোকে একটু চেঞ্জ করে দিচ্ছি। যদি আমরা বহির ব্যাসার্ধকে R1 ধরি এবং অন্তঃ ব্যাসার্ধকে R2 ধরি, চোঙটির হাইট যদি আমরা h ধরি, ঠিক আছে, এর হাইট ধরলাম আমরা h, তাহলে বাইরের যে চোঙটি হবে, বাইরের চোঙটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? কত শিখেছি আমরা? পার্শ্বতলের ক্ষেত্রফল 2 πRh। তাহলে এখানে 2 পাই, বহির ব্যাসার্ধ কত? R1 h। ঠিক আছে? এর সাথে আরেকটা কি থাকবে? ভেতরে আরেকটা চোঙ আছে, তো প্লাস ভেতরের চোঙের ব্যাসার্ধ কত? R2। তাহলে ভেতরের চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই R2 h। ক্লিয়ার? এখানে কি শেষ? এখানে শেষ নয়, এই অংশটিও এর মধ্যে আছে, তাই না? তো এই অংশটির মানে কি? বাইরের যে একটা বড় বৃত্ত, বড় বৃত্তর ভেতরে আর একটা ছোট বৃত্ত, মানে বড় বৃত্তর ক্ষেত্রফল থেকে আমরা যদি ছোট বৃত্তের ক্ষেত্রফলটাকে বাদ দিই, যেমন তোমরা ক্লাস 9-এ শিখেছো বৃত্তের ক্ষেত্রফল বের করার সময় চাপকির অঙ্কতে। ঠিক আছে? যে বাইরের ক্ষেত্রফলটা থেকে, বড়টার ক্ষেত্রফলটা থেকে ছোটটার ক্ষেত্রফলটাকে বাদ দিলে পরে যে আংটির মতো অংশটি পড়ে থাকে তার ক্ষেত্রফল বেরিয়ে যায়। ঠিক আছে? আমরা এখানেও সেটাই চেষ্টা করবো। বাইরের ক্ষেত্রফল কত? বহির ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছিলাম R1, তাহলে প্লাস পাই R1 স্কয়ার। এখান থেকে বাদ দিতে হবে কি? R2, মানে মাইনাস পাই R2 স্কয়ার। সিম্পল, তৈরি হয়ে গেল আমাদের ফর্মুলা। এটা সমান সমান আমাদেরকে কি বলে দেওয়া আছে? এটা সমান সমান আমাদেরকে বলে দেওয়া আছে 1188 বর্গ সেমি। এটা সমান সমান আমরা লিখতে পারি 1188। ক্লিয়ার? একদম সিম্পল ব্যাপার, সিম্পলি ভাবো জিনিসটাকে। তো কি হলো? বাইরে একটা বড় চোঙ ছিল যেটার পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই R1 h, ভেতরে একটা সরু চোঙ ছিল যেটা পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই R2 h। এবার উপরের অংশ আর নিচের অংশের জন্য কি আছে? সরি, এখানে এরকম জিনিস দুটো আছে, তো 2 পাই R1 স্কয়ার, সেখান থেকে বাদ হয়ে যাবে ভেতরের অংশটা, ভেতরের অংশ দুটো আছে, সো 2 পাই R2 স্কয়ার। এটা ইকুয়াল টু আমাদেরকে বলে দিয়েছে 1188। ক্লিয়ার? তো এবার দেখি মান বসানোর চেষ্টা করি। কারণ R1 কত? R1 মানে বাহির ব্যাসার্ধ, বহির ব্যাসার্ধ আমাদেরকে বলে দিয়েছে কত? R1 ইকুয়াল টু বলে দিয়েছে 5, R2 ইকুয়াল টু বলে দিয়েছে 4। মানে কি খুঁজে বের করতে হবে? নলটির দৈর্ঘ্য, অর্থাৎ h ইকুয়াল টু কত সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ক্লিয়ার? তো 2 ইন্টু পাই কত? 22/7 ইন্টু R1 কত? R1 5 ইন্টু h প্লাস 2 পাই কত? 22/7 ইন্টু R2 ইন্টু R2 কত? 4 ইন্টু h। ক্লিয়ার? এখানে প্লাস 2 পাই কত? 22/7 ইন্টু R1 কত? 5, তাহলে 5 এর স্কয়ার মাইনাস R2 কত?
2 ইন্টু 22/7 ইন্টু R2 বলতে 4 স্কোয়ার ইকুয়াল টু 1188। ক্লিয়ার? তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 2 ইন্টু 22/7, 2 ইন্টু 22/7 কম, তো 2 ইন্টু 22/7 কমন নিয়ে নিলাম আমরা, পড়ে থাকছে কে 5h প্লাস 4h। ক্লিয়ার? আর এখান থেকে কি কমন যাচ্ছে প্লাস, এখানেও তাই 2 ইন্টু 22/7, 2 ইন্টু 22/7 নিয়ে নিলাম আমরা কমন, পড়ে থাকছে কে আমাদের কাছে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল টু কত 1188। পুরোটা থেকে 2 ইন্টু 22/7 মানে 44/7 চলে যাচ্ছে কমন, পড়ে থাকছে কে 5h প্লাস 4h মিলে হয়ে গেল 9h প্লাস, এখানে কি 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25 বিয়োগ 4 স্কোয়ার মানে কত 16, 25 বিয়োগ 16 মানে 9h ইকুয়াল টু 1188। ক্লিয়ার? তো এখান থেকে আমরা কি পাচ্ছি 9h প্লাস 9 ইকুয়াল টু 1188 ইন্টু 7/44। ক্লিয়ার? তো এটা ফার্স্টে 4 দিয়ে কাটলে পরে 11, 4 দিয়ে কাটলে পরে 8, 36, 4 28, এবার 11 দিয়ে কাটলে পরে 2 and 7, ঠিক আছে 7 ইন্টু 27, তো পড়ে থাকছে কত 7 7 49, 9 4 7 2 14 189। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি পাচ্ছি 9h ইকুয়াল টু 189 মাইনাস 9 মানে 180, তো h ইকুয়াল টু কত, h ইকুয়াল টু 180/9 মানে 20। 20 সাথে একক কি হবে, আমরা কি দিয়ে অঙ্ক শুরু করেছিলাম সেন্টিমিটার দিয়ে, তো 20 সাথে একক হবে সেন্টিমিটার। তাহলে আমরা কি পেলাম, এই যে চোঙটি, এই ধরনের যে চোঙটি আমাদেরকে দেওয়া ছিল সেই চোঙটি দৈর্ঘ্য বা উচ্চতা হলো 20 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আমরা কি কি প্যাটার্ন শিখলাম, নর্মাল চোঙ, তারপর মুখ বন্ধ চোঙ,